ডিয়ার ফ্রেন্ডস, অঙ্কবাজারের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান চ্যাপ্টার থেকে 20টি প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে পরবর্তী কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো চলো 21 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার অনুপাত 5:7। সংখ্যা দুটি থেকে 40 বিয়োগ করলে নতুন অনুপাত 17:27 হয়। সংখ্যা দুটির অন্তর কত, অর্থাৎ সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত সেটাই কিন্তু চেয়েছে। সংখ্যা দুটির অনুপাত কত? 5:7 বলা আছে। যদি সংখ্যা দুটি x এবং y হয় তাহলে x/y সমান কত? 5/7 বলা আছে। সংখ্যা দুটি থেকে যদি 40 করে বিয়োগ করা হয়, অর্থাৎ x - 40/y - 40 করা হয়, তাহলে অনুপাতটা হয় 17:27, অর্থাৎ এই ভগ্নাংশটা হবে 17/27। এখন যদি আমরা এই সমীকরণ দুটো, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দুটো সমাধান করে x এবং y এর মান বের করতে যাই, তাহলে আমাদের অনেক বেশি সময় লাগবে। আগের ক্লাসে তোমাদেরকে কি বলেছিলাম যে বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান, তাই আমরা সমীকরণ তৈরি করাটা অবশ্যই দেখব। পাশাপাশি যদি কোনো বিকল্প পদ্ধতি থাকে, অর্থাৎ কোনো সহজ পদ্ধতি থাকে, অবশ্যই সেটা আমরা চেষ্টা করব, কারণ আমাদেরকে অল্প সময়ে অঙ্কগুলি করতে হবে। এখন দেখো, এই সমীকরণ তৈরি করার পর এটা সমাধান করতে একটা বড় সময় লাগবে। তো এই অঙ্কটা কিভাবে করবে একদম সহজে দেখে নাও ভালোভাবে। দেখো, সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 5:7। সংখ্যা দুটির সঙ্গে কি হয়েছে? ঘটনা ঘটেছে 40 বিয়োগ। সংখ্যা দুটি থেকে 40 বিয়োগ করা হয়েছে, 40 বাদ দেওয়া হয়েছে, তাতে অনুপাত কি হয়েছে? 17:27। দেখো, দুই জায়গা থেকেই 40 বাদ দেওয়া হয়েছে। যদি দুই জায়গা থেকে 40 বাদ দেওয়া হয়, অর্থাৎ সমান সংখ্যা বাদ দেওয়া হয়, তাহলে এদের অনুপাতের পার্থক্যটাও সমান হওয়ার কথা। কিন্তু কি হয়েছে? এখানে পার্থক্যটা রয়েছে দেখো 20, এখানে পার্থক্যটা রয়েছে কত? 12। তাহলে পার্থক্যের মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্সটাকে আমাদেরকে সমান করতে হবে। কিভাবে সমান করব একটু ভালোভাবে খেয়াল করবে। এই ক্ষেত্রে ভালোভাবে দেখো, আমি জাস্ট এই দুটো লিখলাম তোমাদেরকে বোঝানোর স্বার্থে, কিন্তু তোমরা অবশ্যই এগুলো লিখবে না। তোমরা জাস্ট দেখবে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 10। ওকে, এই দুটোর মধ্যে পার্থক্য কত? 2। 10 এবং 2 এদেরকে যতটুকু সম্ভব কাটাকাটি করো। এখানে 1 এবং এখানে 5, 2 দ্বারা কাটলে 1 এবং 5 হয়। এবার নতুন একটা অনুপাত তৈরি করো। কিভাবে? এই যে নিচে কাটাকাটি করে 5 পেলে সেটার দ্বারা উপরটাকে গুণ করো, অর্থাৎ 25:35 হবে। দেখো, 5 দ্বারা গুণ করলে 5×5 = 25, 5×7 = 35, এবং নিচেরটাকে উপরে যেটা পেয়েছো, অর্থাৎ এখানে 1 আছে, সুতরাং পরিবর্তন হবে না, 17:27। অর্থাৎ এবার দেখো অনুপাতের পার্থক্যটা কত হলো? 25 থেকে 17 বাদ দিলে 8, 35 থেকে 27 বাদ দিলে 8, অর্থাৎ দুই ক্ষেত্রেই অনুপাতের পার্থক্য থাকলো 8, অর্থাৎ অনুপাতের পার্থক্য 8 ইউনিট। এই 8 ইউনিট সমান কত? 40। কারণ কি? 40 বিয়োগ করা হয়েছিল, 40 বিয়োগ করা হয়েছিল, তাতে দেখো 35 থেকে 27 হয়েছে, 25 থেকে 17 হয়েছে, অর্থাৎ দুই ক্ষেত্রে অনুপাতের পার্থক্য সমান এবং দুই ক্ষেত্রে 40 বিয়োগ করা হয়েছিল। তাহলে 8 ইউনিট সমান 40, তাহলে 1 ইউনিট সমান 5, 1 ইউনিট সমান 5। এবার কি বলেছে? সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? একটু ভালোভাবে খেয়াল করো। আমরা কিন্তু আর এই অনুপাত নিয়ে কাজ করব না, দ্বিতীয় অনুপাতগুলি নিয়ে কাজ করব। আমরা এই অনুপাতে যখন ঢুকে গেছি, তাহলে সংখ্যাগুলির পার্থক্য দেখো রয়েছে 25 এবং 35 এর পার্থক্য কত? পার্থক্য বলেছে, ঠিক আছে? সুতরাং সবসময় পজিটিভ ভ্যালু হবে পার্থক্য বলে। পার্থক্য 10 ইউনিট, 10 ইউনিট, এটা অনুপাত। 25:35 এটা একটা ইউনিট, আর 10 ইউনিটের ভ্যালু হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু যেহেতু 5, 10 ইউনিটের ভ্যালু হবে 5×10 = 50, অর্থাৎ সংখ্যা দুটির মধ্যে পার্থক্য হবে 50। 50 রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হলো এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সংখ্যার সাথে 5 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করা হলো। গুণফলকে 11 দিয়ে ভাগ করায় ভাগফল 9 ও ভাগশেষ 1 হলো। সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি x, তার সঙ্গে 5 যোগ করা হয়েছে, তাকে আবার 5 দ্বারা গুণ করা হয়েছে, দিয়ে তাকে 11 দ্বারা ভাগ করা হয়েছে, ভাগফল এসেছে 9। এবার ভাগশেষ 1 এসেছে, ঠিক আছে? ভাগশেষকে মূল সংখ্যা থেকে বিয়োগ করো। মূল সংখ্যা থেকে যদি ভাগশেষকে বিয়োগ করে দিই, ঠিক আছে, মূল সংখ্যা থেকে ভাগশেষকে বিয়োগ করে দিলে ভাগফলটা মিলে যায়, অর্থাৎ ভাগফল 9 আসে। 11 দ্বারা ভাগ করা হয়েছে, ভাগফল 9, ঠিক আছে? ভাগশেষ যেহেতু 1 আছে, তাহলে মূল সংখ্যা এটা ছিল, সেখান থেকে 1 বিয়োগ করে 11 দ্বারা ভাগ করলে তবেই ভাগফলটা মিলে, ঠিক আছে? সুতরাং মূল সংখ্যা থেকে ভাগশেষটা বিয়োগ করার পর আমরা ভাগ করে ভাগফলটাকে মিলাবো। ওকে, তাহলে ওইভাবে আমরা একটা সমীকরণ তৈরি করলাম। এটা সমাধান করলে x এর ভ্যালু বের করলেই হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে আবার 5 - 1 করো না, ঠিক আছে? ব্র্যাকেটের কাজ আগে বদমাশ নিয়ম অনুযায়ী এটা সরলের মতন আছে, ঠিক আছে? তাহলে দেখো 5x + 25 - 1 = দেখো 11 দ্বারা 9 কে গুণ করে দেবো 99, ঠিক আছে? তাহলে 5x, তাহলে এটা কি আসে দেখো, এখানে +24 আসবে, তাহলে এখানে 99 - 24 করে দিলাম, ঠিক আছে? 25 - 1 = 24, ঠিক আছে? এটাকে মাইনাস হয়ে গেল, তাহলে 75।
তাহলে x সমান কত 75/5, তাহলে 15, ঠিক আছে। অর্থাৎ সংখ্যাটি হলো 15। তোমরা অপশন টেস্ট করে দেখতে পারতে, কোনো সমস্যা নেই। 15 হচ্ছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 11, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? এ ধরনের অঙ্কগুলি করার জন্য কোনো সমীকরণ তৈরি করার প্রয়োজন নেই, জাস্ট অপশনের দিক তাকাবে এবং অ্যান্সারটা হয়ে যাবে। কিভাবে দেখো, সংখ্যা দুটি সমষ্টি বলেছে কি, যে সংখ্যাটি বলা আছে তার মধ্যে যে অঙ্ক দুটি আছে তার সমষ্টি। দেখো এখানে আছে 56, তাহলে 5 যোগ 6 সমান 11, 92, 9 যোগ 2 সমান 11, সবগুলোই 11 আছে। তাহলে প্রথম শর্ত থেকে কিছু আমরা আলাদা করতে পারছি না। দ্বিতীয় শর্তে কি বলেছে, যে 9 যোগ করলে সংখ্যা দুটি পরিবর্তন হয়, অর্থাৎ 56 আছে এর সঙ্গে 9 যোগ করলে 65 হবে। দেখো 56 আছে এর সঙ্গে যদি 9 যোগ করে তাহলে 65 হবে, অর্থাৎ অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলো, তাই না? অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলো, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এই অঙ্কগুলি করানোর কিছু নেই, জাস্ট তোমরা অপশন দেখবে আর অ্যান্সার হয়ে যাবে। ওকে, 24 নম্বর প্রশ্নটা কি বলছে দেখি, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ও সেই সংখ্যাটির অঙ্ক দ্বারা স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যা দুটি সর্বদা কত দ্বারা বিভাজ্য হয়? সর্বদা 11 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে। তোমরা একটু টেস্ট করে দেখে নাও, ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটা একটা। দেখো ধরো 32 উল্টে দাও, তাহলে কত পাবে? 23, কি হলো 55, ঠিক আছে। 55 সবসময় 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তারপর দেখো 63, 36, ঠিক আছে। 99 11 দ্বারা বিভাজ্য, ক্লিয়ার। তারপর তোমরা এইভাবে দেখে নিতে পারো 25, 52, 77, ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্য, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক থেকে 2 বেশি, সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির গুণফল 460, সংখ্যাটি কত? সংখ্যাটির সঙ্গে সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির গুণফল হবে প্রশ্নে, ঠিক আছে। প্রশ্নে একটু গন্ডগোল রয়েছে, সংখ্যাটির সঙ্গে সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির গুণফল 460, ঠিক আছে। একটু ভালোভাবে খেয়াল করো, দেখো 68 দেওয়া আছে অপশন এ, অপশন বি এ কত দেওয়া আছে? 64, তারপর আছে 48, তারপর আছে 46। দেখো বলেছে কি, একক ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 2 বেশি, তাহলে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক নেই, এটাও ঠিক নেই, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে হবে। এবার কি বলছে, যে অঙ্ক দুটির সমষ্টির সঙ্গে সংখ্যাটির গুণফল, ঠিক আছে। অঙ্ক দুটির সমষ্টি কত? 14। দেখো 4 32, শেষের সংখ্যা আসবে 2, অর্থাৎ দেখো শেষের সংখ্যা 0 আছে, 460 হবে। তাহলে 46 গুণিত, দেখো 4 এর 6 যোগফল 10, তাহলে 46 গুণিত 10 মানে 460, অর্থাৎ এটা মিলে যাচ্ছে, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 14, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? অপশন কি দেওয়া আছে? 86 দেওয়া রয়েছে, অপশন তোমার 68, 95 এবং 59। দেখো যদি 29 বিয়োগ করি তাহলে এটা বড় হবে না, এটা সামনে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে এটা বাদ। দেখো এটা যদি 29 বিয়োগ করি তাহলে ছোট হবে, ঠিক আছে। এটা যদি 29 বিয়োগ করি তাহলে দেখো 8 সামনে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে এটাও বাদ। বোঝা গেল? 29 বিয়োগ করলে তো ছোট হবে আরো, তাই না? তাহলে 8 সামনে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এই দুটো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এটা থেকে 29 বিয়োগ করে দেখো, দেখো 6 থেকে 9 বাদ দিলে কত হয় তোমার, মানে 16 থেকে 9 বাদ দিয়েছে 7, তাহলে দেখো 7 চলে এলো, এখানে 8 আসার কথা ছিল, ঠিক আছে। তাহলে হলো না, তাহলে 29 এখান থেকে বাদ দিই, দেখো 5, অর্থাৎ 15 থেকে 9 যদি বাদ দিই তাহলে চলে আসছে 6, ঠিক আছে। তাও দেখো 9 আসার কথা ছিল, কারণ সংখ্যা দুটি স্থান বিনিময় করবে, অর্থাৎ অপশনের মধ্যে ভুল দেওয়া রয়েছে, বা 29 এর জায়গাতে অন্য কিছু হতে পারতো, অঙ্কটাই ভুল রয়েছে, তাই কোনো টেনশন নেই। এই ধরনের অঙ্ক এলে অবশ্যই এইভাবে টেস্ট করে দেখে নেবে, তোমাদের পরীক্ষায় অঙ্কটা অবশ্যই ঠিক থাকবে। যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 27 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 8, সংখ্যাটির সাথে 13 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় সমান হয়। দেখো সংখ্যাটি কত তাই বলেছে, কোন অপশনটার সঙ্গে 13 যোগ করলে অঙ্ক দুটি সমান হচ্ছে? দেখো অপশন এ কি দেওয়া রয়েছে? 71, অপশন বি আছে 62, অপশন সি আছে তোমার 53, অপশন ডি আছে তোমার 35। দেখো এর সঙ্গে যদি 13 যোগ করি তাহলে 66 হয়, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। যে সমস্ত অঙ্কগুলিতে একটি মাত্র শর্ত দেওয়া রয়েছে বা দুটো শর্ত দেওয়া রয়েছে, তার মধ্যে একটা শর্ত কোনো কাজে লাগছে না, সেই অঙ্কগুলি সব অপশন টেস্টের মাধ্যমেই সম্ভব, ঠিক আছে। যে সমস্ত অঙ্কগুলিতে একটি মাত্র শর্ত দেওয়া রয়েছে সেই অঙ্কটা অপশন টেস্টে সুন্দরভাবে করা যাবে এই চ্যাপ্টারে। এবং যদি দুটো শর্ত দেওয়া থাকে এবং একটা শর্ত কোনো রকম কাজের না হয় তাহলেও সেটা অপশন টেস্টের মাধ্যমে করা যাবে। কিন্তু যদি একাধিক শর্ত দেওয়া থাকে এবং দুটো শর্তই আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু সমীকরণ তৈরি করতে হবে, এই কথাটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির সমষ্টির 5 গুণ, সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটির অঙ্কদ্বয়ের
সমষ্টি কত? এখানে সংখ্যাটি চাইনি, সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি চেয়েছে এবং দুটো শর্ত দেওয়া রয়েছে এবং দুটো শর্ত যেহেতু কাজে লাগবে তাই এই ক্ষেত্রে অপশন টেস্টটা বেশি জটিল হয়ে যাবে। অপশন টেস্টের দিকে না যাওয়াই ভালো। এই ক্ষেত্রে আমরা সমীকরণ তৈরি করব। কি বলেছে? প্রথম শর্তে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির সমষ্টির 5 গুণ। দেখো মনে করি এককের ঘরের অঙ্ক y এবং দশকের ঘরের অঙ্ক x, তাহলে সংখ্যাটি কি হবে? 10x প্লাস y। ক্লিয়ার? যদি বুঝতে না পারো একটু দেখো এদিকে। মনে করো একটি সংখ্যা 35, তাহলে এককের ঘরের অঙ্ক 5, দশকের ঘরের অঙ্ক 3। এদেরকে যদি সেপারেট করে লিখতে হয় তাহলে কিভাবে লিখতে হবে? 5 এককের ঘরের অঙ্ক থাকলো প্লাস, এখানে 3 করলে তো হবে না, 3 ইন্টু 10 করতে হবে, তবেই 35 থাকবে। আমি যেহেতু এটা অজ্ঞাত রাশি ধরে নিয়েছি, এককের ঘরের অঙ্ক y এবং দশকের ঘরের অঙ্ক x, সুতরাং সংখ্যাটি হবে 10x প্লাস y। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এবার কি বলছে? সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, অর্থাৎ অঙ্কদ্বয় কি কি? x এবং y, তাহলে x প্লাস y ইন্টু 5 করলে তবেই সংখ্যাটির সঙ্গে সমান হবে। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ এটা বলেছে, তাহলে x প্লাস y ইন্টু 5 সমান সংখ্যাটি কি? 10x প্লাস y। ক্লিয়ার? এবার তাহলে এখান থেকে আমরা একটু ছোট করে নিই। দেখো 5x প্লাস 5y ইজ ইকুয়াল টু 10x প্লাস y। ক্লিয়ার? তাহলে দেখো আমি x গুলোকে সামনে নিয়ে আসছি, তাহলে মাইনাস 5x থাকবে সমান মাইনাস 4y হবে, তাহলে মাইনাস মাইনাস ভ্যানিশ, তাহলে 5x সমান 4y। এটা 1 নম্বর সমীকরণ। প্রথম শর্ত থেকে আমরা এটা পেয়ে গেলাম। দ্বিতীয় শর্ত আমরা এবার পড়ে দেখব যে সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তাহলে সংখ্যাটির সঙ্গে 9 যোগ করি, কি আছে? সংখ্যাটি 10x প্লাস y প্লাস 9 ইজ ইকুয়াল টু কি হবে? অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে, অর্থাৎ 10x এর জায়গায় হবে y এবং y এর জায়গায় হবে x সংখ্যাটির। ঠিক আছে? এটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা তাহলে ছোট করি। দেখো x গুলোকে একদিকে নিয়ে আসি, 9x প্লাস 9 y গুলোকে এদিকে নিয়ে যাই, তাহলে কি হলো? 9y। তাহলে 9 দ্বারা ভাগ করে দিই, যেহেতু 9 সব জায়গা থেকে কমন যাচ্ছে, তাহলে x প্লাস 1 সমান y, অর্থাৎ x সমান y মাইনাস 1। x এর ভ্যালু হলো কি? y মাইনাস 1। আমরা এখানে পুট করে দেব 5 ইন্টু y মাইনাস 1 সমান 4y। ঠিক আছে? তাহলে 5y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 4y, তাহলে y সমান 5। ঠিক আছে? তাহলে y এর ভ্যালু হলো 5, তাহলে x এর ভ্যালু কি আসবে? x এর ভ্যালু আসবে 5 মাইনাস 1 সমান 4। ক্লিয়ার? এখানে y এর ভ্যালু 5 পুট করে দিলাম। তাহলে দেখো x এর ভ্যালু হলো 4 এবং y এর ভ্যালু হলো 5। যদি সংখ্যাটি কত বলতো তাহলে 45 হতো। যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি চেয়েছে তাহলে 4 প্লাস 5 সমান 9। প্রশ্নে যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি চেয়েছে তাই 4 প্লাস 5 সমান 9, অর্থাৎ 9 অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট आंसर। ওকে? 29 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের 4 গুণ অপেক্ষা আরো বেশি। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা থেকে 18 বেশি। সংখ্যাটি কত? দেখো এখানে সংখ্যাটি বের করতে বলেছে, সুতরাং আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। কিন্তু তোমাদেরকে কি বললাম, যদি একটি মাত্র শর্ত কাজে লাগে সেই ক্ষেত্রে অপশন টেস্টটা বেটার অপশন। কিন্তু দুটো শর্ত দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা সমীকরণের মাধ্যমে সমাধান করবে, নাহলে অপশন টেস্ট করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, তোমরা যদি অপশন টেস্ট করতে পারো তাহলে অবশ্যই ভালো, আর না যদি পারো সেই ক্ষেত্রে দুটি শর্ত যেহেতু দেওয়া রয়েছে তোমরা দুটি সমীকরণ তৈরি করে তাদের সমাধান করবে। ঠিক আছে? খুব সহজ হবে। তাহলে তো একটু দেখো ভালোভাবে, যদি এককের ঘরের সংখ্যা y এবং দশকের ঘরের সংখ্যা x হয় তাহলে সংখ্যাটি হবে 10x প্লাস y। ক্লিয়ার? এবার কি বলছে, অঙ্ক দুটির সমষ্টির 4 গুণ করলেও সমান হবে না, সেটাও 12 বেশি তাই বলছে। সংখ্যাটি তার থেকেও 12 বেশি, তাহলে 12 বিয়োগ করে দিই। অঙ্ক দুটির সমষ্টির 4 গুণ করে সংখ্যাটির সঙ্গে সমান হবে না, সংখ্যাটি তার থেকেও 12 বেশি বলেছে, তাহলে 12 বাদ দিলে তবেই সমান হবে। তাহলে এখান থেকে কি পাবো? 4x প্লাস 4y সমান 10x প্লাস y মাইনাস 12। ক্লিয়ার? তাহলে দেখো মাইনাস 6x ইজ ইকুয়াল টু মাইনাস 3y মাইনাস 12। মাইনাস দ্বারা যদি ভাগ করে দিই তাহলে সব জায়গায় প্লাস হয়ে যাবে। ঠিক আছে? কোনো সমস্যা নাই। আবার দেখো 3 দ্বারা যায়, তাহলে 2x ইজ ইকুয়াল টু y প্লাস 4। তাহলে 2x সমান কি পেলাম? y প্লাস 4। এটা 1 নম্বর শর্ত থেকে পেয়ে গেলাম। 2 নম্বর শর্তে কি বলছে, যদি সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে মূল সংখ্যা অপেক্ষা 18 বড় হয়। তাহলে সংখ্যাটি কি ছিল? 10x প্লাস y। এবার অঙ্ক দুটি স্থান বিনিময় করছে, অর্থাৎ 10y প্লাস x হচ্ছে। এটা কি?
এটা কি 2 নম্বর যে সংখ্যাটি উৎপন্ন হলো সেটা মূল সংখ্যা থেকে 18 বেশি, তাহলে এখান থেকে 18 বাদ দিলে তবে মূল সংখ্যার সঙ্গে সমান হবে। তাহলে 18 বাদ দিয়ে দিলাম, দিয়ে সমান করলাম। ঠিক আছে, সমানটা যেহেতু দিয়েছি সুতরাং এখানে 18 বাদ দিলে তবে এটা সমান হবে। এখান থেকে কি পাই দেখো, 9x ইজিক্যাল টু 9y মাইনাস 18। ঠিক আছে, তাহলে 9 দ্বারা যায়, তাহলে x সমান y মাইনাস 2। ঠিক আছে, তাহলে x সমান পাচ্ছি y মাইনাস 2। তাহলে x এর ভ্যালু এখানে বসিয়ে দেব, 2 ইন্টু y মাইনাস 2 ইজিক্যাল টু y প্লাস 4। তাহলে 2y মাইনাস 4 ইজিক্যাল টু y প্লাস 4। তাহলে y সমান 8। ক্লিয়ার? y সমান যদি 8 হয় তাহলে x সমান কত হবে, 8 মাইনাস 2 সমান 6। তাহলে সংখ্যাটি কত হবে দেখো, সংখ্যাটি হবে 68। ঠিক আছে, সংখ্যাটি হবে 68 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 30 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 15, সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 12 হয়, সংখ্যাটি কত? দেখো প্রথম শর্তটা অঙ্ক দুটির সমষ্টি 15, এটা কোনো কাজে লাগছে না। এখন কি, সংখ্যাটিকে 15 দ্বারা ভাগ করলে, অর্থাৎ অঙ্ক দুটি সমষ্টি দ্বারা ভাগ করলে, যেহেতু 15 বলাই আছে অঙ্ক দুটি সমষ্টি, আমরা জাস্ট 15 দ্বারা ভাগ করে দেখে নেব অপশনগুলিকে কার ভাগফল 5 এবং ভাগশেষ 12 আসছে। দেখো যদি 15 দ্বারা ভাগ করি তাহলে 4 আসে ভাগ ফল, 5 আসছে না, তাহলে ওটা আসলোই না হিসাবের মধ্যে। 96 কে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে 6×15 = 90, তাহলে 6 এলো ভাগ ফল, তাহলে এলোই না হিসাবে। 78 কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে 5 আসে ভাগ ফল। এবার ভাগশেষটা আমরা দেখবো, 3 আসে ভাগশেষ, সুতরাং 78 হলো না। 87 কে যদি আমরা এবার, 87 তো অ্যান্সার হবেই, বোঝা যাচ্ছে যেহেতু বাকি তিনটে হয়নি। কিন্তু এখন যদি 87 কে 15 দ্বারা ভাগ করি তাহলে 5×15 = 75, 12 ভাগশেষ থাকে, তাহলে অপশন ডি অর্থাৎ 87 হবে প্রশ্নের কারেক্ট আনসার। এই অঙ্কগুলি যেমন মুখে মুখে করা যাচ্ছে, তাই কিছু অঙ্ক একটু বড় হলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, কিছু অঙ্ক বড় হবে, কিছু অঙ্ক ছোট হবে, দুটো মিলে টাইম অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তো যাই হোক দেখে নেব আমরা পরের প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মাঝের সংখ্যাটি 1 এবং প্রান্তীয় অঙ্ক দুটির সমষ্টি 8, মাঝের অঙ্কটি ঠিক রেখে প্রান্তীয় অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 198 কম, সংখ্যাটি কত? তাহলে মূল সংখ্যাটি থেকে 198 বাদ দিয়ে দেখি উল্টাচ্ছে কিনা। ঠিক আছে, মূল সংখ্যা আছে 513, মূল সংখ্যা আছে 612, ঠিক আছে 711, আর কোনোটাই নয়। এই তিনটা না হলে তখন অপশন ডি হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো 198 বাদ দাও, দিয়ে দেখো উল্টাচ্ছে কিনা সংখ্যাটা। ঠিক আছে, এ বরাবর আছে, এ বরাবর হচ্ছে কিনা। 198 বাদ দাও, 13 থেকে 8 বাদ দিলে 5, হাতে থাকে 1, তাহলে 11 থেকে 10 বাদ দিলে 1, হাতে থাকে 1, 5 থেকে 2 বাদ দিলে 3, অর্থাৎ দেখো প্রথম ক্ষেত্রেই 5 1 3 ছিল, 3 1 5, অর্থাৎ সিকোয়েন্সটা উল্টে গেছে। আর এটাই চেয়েছে যে 198 বাদ দিলে সংখ্যাটি কি হয়, উল্টে যায়। 32 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন ভগ্নাংশের লবের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয় এবং হরের সঙ্গে 4 যোগ করলে ভগ্নাংশটির মান 1/3 হয়, ভগ্নাংশটি কত? এখানে অপশন টেস্ট করব। প্রথম দেখো কি বলেছে, লবের সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান 1 হয়। 4টির ক্ষেত্রে দেখো 7-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 9 হয়, 9/9 = 1। ঠিক আছে, তারপর দেখো সব কটার ক্ষেত্রেই যদি তুমি লবের সঙ্গে 2 যোগ করো তাহলে 1 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম শর্ত কোনো কাজে লাগছে না, শুধুমাত্র আমরা দ্বিতীয় শর্তটা কাজে লাগাবো, অর্থাৎ একটা মাত্র শর্ত, সুতরাং অপশন টেস্টের মাধ্যমে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বলছে, হরের সঙ্গে 4 যোগ, 9-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে আসে 13, তাহলে 7/13 সমান 1/3 নয়, 3/5 আছে। 2 নম্বর অপশন 3/5 আছে, 5-এর সঙ্গে যদি আমরা এখন 4 যোগ করি তাহলে 9 হয়, তাহলে 3/9 সমান 1/3, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। 33 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ভগ্নাংশের লব হর থেকে 6 কম, লবকে 1 কমালে এবং হরকে 5 বাড়ালে প্রাপ্ত ভগ্নাংশটি হয় লবের 4 গুণ, ভগ্নাংশটি হলো। দেখো এত কিছু দেখারই দরকার নেই, প্রথম শর্তে বলেছে কোন ভগ্নাংশের লব হর থেকে 6 কম, দেখো অপশন সি আছে। ঠিক আছে, 5/11, আমি দেখে বুঝতে পারছি যে এটাই একমাত্র লব হর থেকে 6 কম। ঠিক আছে, অপশন সি। তাছাড়া বাকিগুলোর ক্ষেত্রে প্রথম শর্তটাই মিলছে না, তাহলে প্রথম শর্ত থেকে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 5/11, অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 34 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ভগ্নাংশের লব হরের থেকে 3 বেশি, লবের সাথে 5 যোগ ও হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 8/3 হয়, ভগ্নাংশটিকে 5.5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে। এখানে দেখো ভগ্নাংশটি চাইনি, একদম ভগ্নাংশকে আবার 5.5 দ্বারা ভাগ করে ভাগফল চেয়েছে, সুতরাং আমাদেরকে এবার সমীকরণের দিকে যেতে হবে। ঠিক আছে, দুটো শর্ত দেওয়া রয়েছে, দুটো শর্তে কাজে লাগছে, একটি মাত্র শর্ত থেকে আমরা অ্যান্সার বের করতে পারছি না। ঠিক আছে, তাহলে দেখো যদি হর x হয়, ঠিক আছে, যদি হর x হয় তাহলে লব কি হবে, x + 3, এটাই তো বলেছে তাই না। একটি ভগ্নাংশের লব হরের থেকে কি বেশি,
নাকি 3 বেশি? ঠিক আছে, এবার যদি লব থেকে 5 বাদ দেওয়া হয় না 5 যোগ করা হয় বলেছে ভাই, 5 যোগ করা হয়, 5 লবের সঙ্গে যদি 5 যোগ করা হয় এবং হর থেকে 2 বিয়োগ করা হয়, তবে ভগ্নাংশটি হয় 8/3। তবে ভগ্নাংশটি হয় 8/3। এবার এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারি। x প্লাস 8/x মাইনাস 2 সমান 8/3। ঠিক আছে, তাহলে 3x প্লাস 3 × 24 সমান দেখো 8x বিয়োগ 16। ঠিক আছে, তাহলে দেখো x গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 5x পড়ে থাকে এদিকে গেলে, আর যদি সব সংখ্যাগুলিকে ওদিকে নিয়ে যায় তাহলে -16, আবার এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -40। ঠিক আছে, তো মাইনাস মাইনাস ভ্যানিশ করে দিলাম, x সমান 8। x এর ভ্যালু হলো 8, তাহলে ভগ্নাংশটি কত? 11/8। ভগ্নাংশটি 11/8। এবার কি হচ্ছে, একে তোমরা কি করবে, একে 5.5 দ্বারা ভাগ করবে, তারপরে অ্যান্সার আসবে। যেহেতু 5.5 দ্বারা ভাগ করা গল্প ছিল, তাই কিন্তু আমি অপশন টেস্ট থেকে যাইনি। ঠিক আছে, 5.5 মানে কি 11/2। ঠিক আছে, তাহলে দেখো 11/8 ইন্টু 2/11। ঠিক আছে, তাহলে 11 কেটে গেল, এখানে 1, এখানে 4, অর্থাৎ 1/4। অর্থাৎ ভগ্নাংশটিকে যদি আমরা 5.5 দ্বারা ভাগ করি তাহলে থাকবে 1/4। 1/4 রয়েছে তোমার, সরি 1/4 কোথাও অপশনে নেই, কেন নেই? একের 4 অপশানে নেই, কিন্তু আমার তো 1/4 আসছে। তো যাই হোক, 1/4 হবে প্রশ্নের কারেক্ট আনসার। 35 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13, লবের সাথে 3 যোগ করলে এবং হরের থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা প্রকৃত ভগ্নাংশটির কি অনন্য ভগ্নাংশটি কত? অনন্য হবে। তো যাই হোক, দেখো কি বলেছে, শর্তে কি বলেছে যে ভগ্নাংশের লব হরের যোগফল 13, সব ক্ষেত্রে লব হরের যোগফল 13 আছে, 3টা দেওয়া রয়েছে, যদি 3টা না হয় তাহলে 4 নম্বরটা অ্যান্সার হবে, কোনটি না হবে অ্যান্সার। এবার দেখো কি বলছে, যে হরের সঙ্গে 3 বিয়োগ এবং লবের সঙ্গে 3 যোগ। প্রথমে বলেছে হ্যাঁ, লবের সঙ্গে 3 যোগ এবং হরের থেকে 3 বিয়োগ। দেখো 5-8 আছে, 5-8 আছে অপশন এ, 5-8 এর সঙ্গে 3 যোগ এবং 3 বিয়োগ করলে দেখো 8-5 হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট আনসার। প্রশ্নে এটা বলেছে অনন্য মানে কি, যে হর লবের জায়গায় যাবে এবং লব হরের জায়গায় যাবে। দেখো শর্ত আমরা ফেলে দিলাম শর্তে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে হর লবের জায়গায় লব হরের জায়গায় চলে যাবে, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট আনসার। 36 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। রমেশের বর্তমান বয়স কত? এখানে দুটো শর্ত দেওয়া রয়েছে এবং শুধুমাত্র একজনের বয়স বের করতে বলেছে, রমেশের বর্তমান বয়স বের করতে বলেছে। দেখো রমেশ আর সুরেশ দুজন আছে, ঠিক আছে, কি বলছে, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়, তাহলে সুরেশ যদি x হয় তাহলে x প্লাস 16 রমেশ। ঠিক আছে, এটা দেওয়া আছে। 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে, তাহলে 20 বছর পর রমেশের বয়স হবে কত? এটার সঙ্গে 20 যোগ হবে, 20 বছর পর রমেশের বয়স এটার সঙ্গে 20 যোগ হবে, তাহলে রমেশের বয়স হবে x প্লাস 36। সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে, তাহলে 4 ইন্টু x। ঠিক আছে, 4 ইন্টু x হবে, এটা সমান রমেশ সুরেশের বর্তমান বয়সের 4 গুণ। রমেশ 20 বছর পর রমেশের যা বয়স হবে অর্থাৎ x প্লাস 36 হবে, সেটা বর্তমান যা বয়স সুরেশের তার 4 গুণ, তাহলে x প্লাস 36 সমান 4x, তাহলে 3x সমান 36, তাহলে x সমান 12। ঠিক আছে, তাহলে আমরা সুরেশের বয়স পেয়ে গেলাম 12। কি চেয়েছে, রমেশের বর্তমান বয়স কত? 12 যোগ 16, তাহলে রমেশের বর্তমান বয়স 12 যোগ 16 তার মানে 28। 28 রয়েছে, দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট। জাস্ট তোমরা শর্তগুলি পড়বে এবং শর্তগুলিকে খণ্ডন করার চেষ্টা করবে, দেখবে তোমাদের অ্যান্সার চলে আসছে। তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 37 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বর্তমানে মুকেশ ও সুরেশের বয়সের অনুপাত 2:3। 12 বছর পরে তাদের বয়সের অনুপাত 11:15 হবে। বর্তমানে সুরেশের বয়স কত? ঠিক আছে, মুকেশ ও সুরেশ আছে, তাদের বর্তমানে বয়সের অনুপাত দেওয়া রয়েছে 2:3 এবং কি বলছে 12 বছর পর, দুই ক্ষেত্রে 12 বছর পর হবে, তার মানে 11:15। অনুপাতের অঙ্কগুলি করা কিন্তু খুবই সহজ যদি অনুপাত শর্তের মধ্যে দেওয়া থাকে। তাহলে কি হবে দেখো, দুই ক্ষেত্রে 12 বছর বৃদ্ধি পেয়েছে, তাহলে অনুপাতের পার্থক্যটা সমান হবে। এখানে অনুপাতের পার্থক্য কত? 9, এখানে অনুপাতের পার্থক্য কত? 12, তাহলে সমান 9। তাহলে সমান করতে হবে, কিভাবে সমান করেছিলাম এই ক্লাসের প্রথম প্রশ্নে, কিভাবে সমান করেছিলাম, এদের মধ্যে পার্থক্য করব 1, এদের মধ্যে পার্থক্য করলাম কত? 4। এই পার্থক্য দ্বারা এদের এই অনুপাত দুটোকে গুণ, অর্থাৎ 8:12।
ঠিক আছে, এবং এই পার্থক্য দ্বারা এই নিচের অনুপাতটা গুণ, অর্থাৎ 11:15 থাকলো। এবার দেখো পার্থক্যটা 3 আর 3 দুই জায়গায় সমান, তাহলে পার্থক্য 3 ইউনিট সমান কিন্তু 12 বছর, 12 বছর, তাহলে 1 ইউনিট সমান 4 বছর। ঠিক আছে, এই ওয়াই ফর ইয়ার। ঠিক আছে, তো দেখো 1 ইউনিট সমান 4 বছর কিন্তু আমরা পেয়ে গেলাম। 1 ইউনিট সমান 4 বছর হলে আমরা কিন্তু এই অনুপাত নিয়ে আর কাজ করিনি, কাজ করেছি এই অনুপাত নিয়ে। কি চেয়েছে যে বর্তমানে সুরেশের বয়স কত, এটা বর্তমানের অনুপাত, উপরের অনুপাতটা। তাহলে 1 ইউনিট সমান যদি 4 হয় তাহলে 12 ইউনিট সমান কত, 4 12 48, অর্থাৎ বর্তমানে সুরেশের বয়স 48 বছর। 48 বছর রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 38 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 10 বছর আগে এ এর বয়স বি এর অর্ধেক ছিল, বর্তমানে তাদের বয়স অনুপাত 3:4 হলে বর্তমানে বয়সের সমষ্টি কত। দেখো 10 বছর আগে কি ছিল, এ এবং বি এর বয়স কি ছিল, এ এর বয়স বি এর অর্ধেক ছিল, তাহলে অনুপাত ছিল 1:2, এটা কিন্তু বলা আছে। দেখো দ্বিতীয় শর্তে অনুপাত দেওয়া রয়েছে, এখানে কিন্তু অনুপাত দেওয়া নেই, কথায় বলা আছে 10 বছর আগে, এটা 10 বছর আগে, এটা 10 বছর আগে। ঠিক আছে, মাথায় রাখো 10 বছর আগে এর বয়স বি এর অর্ধেক ছিল, তাহলে বি এর যদি 2 ইউনিট হয় তাহলে এর বয়স ছিল 1 ইউনিট। ক্লিয়ার, তাহলে বর্তমানে এটা অনুপাত কি হয়েছে 3:4, তাহলে বর্তমানে মানে কি, এটা 10 বছর পর, এটা 10 বছর আগের গল্প ছিল, তাহলে বর্তমানে মানে কি এই আগের গল্পের সাপেক্ষে 10 বছর পর, তাহলে এদের মধ্যে পার্থক্য আছে 10 বছর, এদের মধ্যে পার্থক্য আছে 10 বছর। ইউনিটের পার্থক্য দেখো, ইউনিটের পার্থক্য দেখো, এখানেও 2 এখানেও 2, তাহলে কিচ্ছু করার প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ 2 ইউনিট সমান 10 ইয়ার্স। ঠিক আছে, তাহলে 1 ইউনিট সমান 5 ইয়ার, 1 ইউনিট সমান 5 ইয়ার। 1 ইউনিট সমান যদি 5 ইয়ার হয়, কি চেয়েছে, বর্তমানে বয়সের সমষ্টি কত, বর্তমানে বয়সের সমষ্টি, তাহলে বর্তমানে অনুপাতের সমষ্টি কত 7, বর্তমানে বয়স 7 ইউনিট, 7 ইউনিট মানে কত বছর, 1 ইউনিট মানে 5 বছর, 7 ইউনিট সমান 5 দ্বারা গুণ, 5 7 35 বছর, অর্থাৎ তাদের বয়সের বর্তমান বয়সের সমষ্টি 35 বছর। 35 বছর রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 39 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আমার কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল, কাকাবাবুর বর্তমান বয়স হবে। দেখো বর্তমানে কাকাবাবু এবং বোন, ঠিক আছে, কাকাবাবু এবং বোন আমি ধরে নিই। এখন কি বলছে অনুপাতটা কত, এখন অনুপাতটা বলছে যে কাকাবাবুর বয়স বোনের বয়সের দ্বিগুণ, তারপর বোন যদি 1 ইউনিট হয় কাকাবাবু 2 হয়। 10 বছর আগে, ঠিক আছে, 10 বছর আগে কি ছিল, যে বোনের যে বয়স ছিল কাকাবাবুর বয়স ছিল 3 গুণ। ঠিক আছে, বোনের যে বয়স ছিল কাকাবাবুর বয়স ছিল 3 গুণ, তাহলে এইটুকুর মধ্যে বছরের পার্থক্য 10, আবার ইউনিটের পার্থক্য এখানে 1 এখানে 0, তাহলে তো হবে না, তাহলে এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। কি করতে হবে, এদের মধ্যে পার্থক্য 1, এদের মধ্যে পার্থক্য 2, উপরের পার্থক্য দ্বারা নিচের সংখ্যাটিকে, নিচের অনুপাতকে, এবং নিচের পার্থক্য দ্বারা উপরের অনুপাতকে গুণ করতে হবে। দেখো এখানে 1 আছে তার মানে 3:1 থাকলো, এখানে 2 আছে তার মানে এটা 4:2 হয়ে গেল। এবার পার্থক্য দেখো, এখানেও 1 এখানেও 1, অর্থাৎ পার্থক্য 1 ইউনিট, 1 ইউনিট সমান কত 10 বছর। ঠিক আছে, এই অনুপাত দুটির মধ্যে পার্থক্য কত 10 বছর, 1 ইউনিট সমান 10 বছর। শর্তে কি বলেছে, প্রশ্নে কি চেয়েছে আর কি, কাকাবাবুর বর্তমান বয়স কত, বর্তমান বয়স কোনটা, এটা 10 বছর আগের, এটা কিন্তু বর্তমান। ঠিক আছে, কাকাবাবুর বর্তমান বয়স, তাহলে সরি এটা নিয়ে কাজ হবে না, সরি 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 এটা নিয়ে কাজ হবে না, আমরা তো এখানে নতুন অনুপাতে চলে গেছি, তাহলে নতুন অনুপাতে 4 ইউনিট। ঠিক আছে, তাহলে 4 ইউনিট সমান 1 ইউনিট সমান 10 বছর হলে 4 ইউনিট সমান 40 বছর। ঠিক আছে, অর্থাৎ কাকাবাবুর বর্তমান বয়স 40 বছর, 40 বছর রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তির বয়স তার 2 ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ, 20 বছর পর তাদের বয়স হবে ছেলে মেয়েদের বয়সের সমষ্টির সমান, ওই ব্যক্তির বয়স কত বছর। ঠিক আছে, বর্তমান কত বছর বর্তমানে বলেনি, ঠিক আছে, সুতরাং বর্তমানে ধরে নিতে হবে, কত বছর বলা আছে, 20 বছর পর তো চাইনি, ওই ব্যক্তির বয়স কত বছর মানে বর্তমান বয়স কত বছর সেটা বলছে। দেখো তার ছেলে মেয়ে মানে সন প্লাস ডটার এবং পার্সন, ওই ব্যক্তি। ঠিক আছে, কি বলছে যে বর্তমানে ওই ব্যক্তির বয়স ছেলে মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ, তাহলে বয়সের যদি সমষ্টি 1 ইউনিট হয় তাহলে ব্যক্তির 2 ইউনিট। ঠিক আছে, 20 বছর পরে, এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, খুব সাবধানে অঙ্কটা করতে হবে, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই, প্লাস প্রশ্ন খুব সুন্দরভাবে পড়া যায়, প্রশ্ন খুব সুন্দরভাবে পড়া যায় অঙ্ক করার ক্ষেত্রে। অঙ্ক প্রশ্ন সুন্দরভাবে না পড়লে কিন্তু ভুলার সম্ভাবনা অনেক থাকে। 20 বছর পরে কি হবে, তাদের বয়সের সমষ্টি এবং তার বাবার বয়সের যে অনুপাত সেটা সমান হবে। এই ক্ষেত্রে বাবার বয়সের ক্ষেত্রে 20 বছর যোগ হলেও এদের বয়সের ক্ষেত্রে 40 বছর যোগ হবে, কারণ এখানে
সান এবং ডটার দুজন আছে, দুজনেরই বয়স 20 বছর করে বাড়বে, একজন কিন্তু নেই। দুটো পার্সন আছে, এই ইউনিটের মধ্যে আছে দুজন পার্সন, ঠিক আছে, সান এবং ডটার। সুতরাং এই বয়সটা 40 হবে, তাই এখানে যত ইউনিট বাড়বে এখানে তার ডাবল ইউনিট বাড়া চাই। এই ক্ষেত্রে এতক্ষণ যেগুলো করছিলাম সেগুলোতে কি দুই ক্ষেত্রেই এদিকেও যা বাড়ছিল এদিকেও তাই বাড়ছিল, কারণ সিঙ্গেল সিঙ্গেল ব্যাপার ছিল। এখানে এদিকে আছে দুজন, এদিকে আছে একজন, তাহলে এদিকে যদি বয়স একজনের 20 বছর বাড়ে, এদিকে দুজনের, তাহলে কত বছর বাড়বে? 40 বছর বাড়বে। ক্লিয়ার? তার মানে এদিকে যা ইউনিট বাড়বে এদিকে ইউনিট ডাবল বাড়তে হবে। তাহলে দেখো এখন আমরা এই দুটোর মধ্যে পার্থক্য করে একে গুণ করতে পারবো না, কারণ এটা সমান আছে, তাহলে শূন্য চলে আসবে। সুতরাং আমরা একটু আমাদের বুদ্ধিকে কাজে লাগাবো, জাস্ট এটাকে আমরা 2:2 3:3 করে দেখবো। 2:2 মানে আবার শূন্য আসছে, তার মানে শূন্য হবে না। 3:3 1:1 মানে 3:3 লেখা যায়। তাহলে দেখো এখানে ইউনিটটা আসছে 2, এখানে ইউনিটের পার্থক্য আসছে 1, তাহলে ঠিক আছে, এদিকে দ্বিগুণ আসতে হবে, এদিকে যে ইউনিটের পার্থক্য আসবে এদিকে দ্বিগুণ আসতে হবে, অর্থাৎ 3:3 নিলে আমাদের শর্তটা মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 ইউনিট সমান কত? দেখো এদিকে 1 ইউনিট সমান 20 বছর, এদিকে 2 ইউনিট সমান 40 বছর, তার মানে 1 ইউনিট সমান 20 বছর মিলেছে। তাহলে দেখো 1 ইউনিট সমান 20 বছর, তাহলে আমি এটার কোনো চেঞ্জ করিনি, কিন্তু এই অনুপাতটার কোনো পরিবর্তন করিনি। ঠিক আছে, তাহলে 2 ইউনিট সমান বাবার বয়স হবে 1 ইউনিট সমান 20 বছর, 2 ইউনিট সমান 40 বছর। এখন বিষয় হলো যেহেতু ডাবল আছে, দুজন আছে, তাই তোমাদের এইভাবে করতে অসুবিধা হতে পারে, এভাবে করতে অসুবিধা হতে পারে। তাই এটাকে আমি সমীকরণের মাধ্যমে তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কি বলছে দেখো, এক ব্যক্তির বয়স তার দুই ছেলেমেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ। তাহলে বয়স, এক ব্যক্তির বয়স যদি এক্স হয় এবং তার ছেলেমেয়ের বয়সের সমষ্টি যদি ওয়াই হয়, সান প্লাস ডটারের বয়সের সমষ্টি যদি ওয়াই হয়, তাহলে 2y, x সমান 2y। পার্সনের বয়স যদি x হয় তাহলে x সমান 2y। 20 বছর পর মানে x প্লাস 20 ইজ ইকুয়াল টু 2y প্লাস 40। ঠিক আছে, 20 বছর পর কি হবে? 20 বছর পর মানে পার্সনের সঙ্গে যদি 20 যোগ হয় এবং সরি 2y না, এটা y মানে তাদের বর্তমান বয়সের যে সমষ্টি তার সঙ্গে যদি 40 যোগ হয় তাহলে এটা সমান হবে। ক্লিয়ার? দেখো 40 কিন্তু যোগ করতে হবে, কারণ দুজনের বয়স 20 করে বেড়েছে। তাদের বয়সের যা সমষ্টি ছিল, এই সান এবং ডটার বয়সের সমষ্টি ছিল y, তার সঙ্গে 20 2y না। ঠিক আছে, এটা শর্ত ছিল, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ পাবো। ঠিক আছে, এবার দেখো তাহলে কি পাচ্ছি, এখান থেকে আমরা 2y বসিয়ে দিই x এর জায়গায়। ঠিক আছে, তাহলে 2y প্লাস 20 সমান y প্লাস 40। তাহলে দেখো y সমান 20। ঠিক আছে, y সমান আসছে 20, y সমান যদি 20 আসে তাহলে x সমান কত? 2 গুণিত 20 সমান 40। দেখো এখান থেকেও কিন্তু আমরা বাবার বয়স অর্থাৎ ওই ব্যক্তির বয়স ধরেছিলাম x বছর, x এর ভ্যালু হলো 40, অর্থাৎ 40 হবে কারেক্ট আনসার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করো।